আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পুশিন চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে অবস্থায় ছিল তা থেকে দুই দেশই বের হয়ে আসতে চায় বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় পরিচয় হচ্ছে না, তাই এতে আইনগত কোনো বাধা নেই, আর সরকারও এতে কোনো বাধা দিবে না। তবে তিনি এও বলেন, সরকার চায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকুক। করার চেষ্টা করছে। আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি, সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। বৈঠকে মোট 12টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 8,106 কোটি টাকা। উত্থাপিত 12টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প, 4টি সংশোধনের প্রস্তাব ও 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমির উপর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয়ের প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 16 জুন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানির শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রায়ে অধস্তন আদালতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির সংবিধানের 116 অনুচ্ছেদের এমন বিধান বাতিল করে হাইকোর্ট। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়। 2017 সালের বিধি দ্বারা অধস্তন আদালতের বিচারকরা পরিচালিত হবেন। বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি কেন গঠন করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। গত 31 মে রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ কয়েকদিন ধরে পড়ে থাকায় তাতে পচন ধরেছিল। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এই মৃত্যুতে পরিবারের সদস্যদের অবহেলা ও পরিচর্যার অভাব ছিল। গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ
নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সকালে রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা বলেন তিনি। এ সময় আসন্ন বাজেটে মাথায় রেখে দেশের রাজস্ব উন্নয়ন খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, অদৃশ্য এক বাধার কারণে এখনো সমাজ ব্যবস্থা ভঙ্গুর। দেশের মানুষকে স্বাবলম্বী করা তারেক রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সাহায্যের আহ্বান জানান তিনি। ইউনেস্কো মানদণ্ড অনুযায়ী জাতীয় বাজেটের 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা হলেও বাংলাদেশে তা প্রকৃতপক্ষে 2%-এরও কম। আবার যা বরাদ্দ রাখা হয় তার বেশিরভাগই ব্যয় করা হয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার পিছনে। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা খাতে মোট বাজেটের কমপক্ষে 2.5% বরাদ্দ থাকা উচিত। এছাড়া কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে না। ফলে দিনকে দিন শিক্ষিত বেকার তরুণের পাল্লা ভারী হচ্ছে। শিক্ষাবিদদের মতে মানসম্মত শিক্ষার অভাবের অন্যতম কারণ মানসম্মত শিক্ষকের অভাব। শিক্ষকদের প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করতে স্কুল ফিডিং সহ প্রণোদনা প্রদান, শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা প্রদান এবং নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। আমরা আশা করি যে 5% যাবে, হয়তো প্রথমবারই পারবে না যে 5%, কিন্তু 5% বরাদ্দ দিবে এই মানসিকতা থেকে তারা কাজ করা লাগবে। বাজেটে বরাদ্দগুলো সেভাবে রাখা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে বরাদ্দ রাখলেই হবে না, আমি বরাদ্দটা কোথায় ব্যয় করব, এই ব্যয়ের খাতগুলো আমাদের চিহ্নিত করা দরকার। ইউনেস্কো সিগনেটারি হিসেবে 4 to 6% আমাদের জিডিপির খরচ করার কথা, অথবা বাজেটের 20% করার কথা, কিন্তু আমরা ট্রেডিশনালি দেখছি অ্যারাউন্ড 12%-এর মতো বাজেটের শিক্ষা খাতে খরচ হয়। শিক্ষায় কমপক্ষে 2.5% বরাদ্দ রাখার পক্ষে মত দেন গবেষক ও অর্থনীতিবিদরা। কর্মমুখী শিক্ষায় সরকারকে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আমাদের যে টেকনিক্যাল এডুকেশন, কর্মমুখী যে শিক্ষার বিষয়টা আছে, স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় আছে, গুণগত শিক্ষার সেই জায়গাগুলো একটা গুরুত্ব এখানে পাবে। আমরা বলি যে আমরা পিছিয়ে আছি র্যাঙ্কিংয়ে, কেন পিছিয়ে থাকবো না কেন? তো দেখা গেল যে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 150 বিশ্ববিদ্যালয়ে যা গবেষণা বরাদ্দ, যা বাজেট, একটা বিশ্ববিদ্যালয় এর চেয়ে বেশি উন্নত দেশের। শিক্ষা খাতের বরাদ্দকে রাষ্ট্রের বিনিয়োগ উল্লেখ করে শিক্ষার মান বাড়ানো এবং গবেষণার জন্য ধীরে ধীরে বরাদ্দ বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন সহ কোনো বিষয়ে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। নাটোরের জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে হাসপাতালটির এক সুইপারের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী জানান, তিনি নাটোর পৌরসভার বড়গাছা এলাকা থেকে তার শিশু কন্যার চিকিৎসা করাতে 4 দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের 6 তলার সিঁড়িঘরে নিয়ে যায় আউটসোর্সিং সুইপার অমিত। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, যা মোবাইলে ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগী আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। মধ্যরাতে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয়রা সিসি ক্যামেরা দেখে তাদেরকে হাতে নাতে ধরে। পরে অভিযুক্ত অমিত ও তার 2 সহকারীকে আটক করেছে পুলিশ।
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। সকালে রাজধানীর দিলখুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগের দাবি জানানো হয়। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। স্বর্ণের দাম 0.2% কমে প্রতি আউন্স $4,321.49 নেমে আসে। এর আগে শুক্রবার দাম প্রায় 3% কমে গত 24 মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ওই বড় পতনের পেছনে মূল ভূমিকা রাখে প্রত্যাশার চেয়ে ভালো মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন। একই দিনে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 0.5% কমে $4,345.60 দাঁড়িয়েছে। এদিকে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি $2 বেশি বেড়েছে, যাতে মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা আরও জোরালো হলে বিশ্ববাজারে স্বর্ণের উপর বাড়তি চাপ। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।